40টি শনাক্ত, স্বজনের কাছে হস্তান্তর, নিখোঁজ অনেকে। সিআইডি কার্যালয়ে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা। রবিবার সকাল 9টা থেকে আপনারা মালিবাগ সিআইডি অফিসে গিয়ে আপনাদের রক্ত অথবা স্যালাইভা দিয়ে আসবেন। যত তাড়াতাড়ি দিবেন অত তাড়াতাড়ি আপনাদের আত্মীয় স্বজন শনাক্ত হবে। চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ। পুরো এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ। গ্যাস নাই, মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে? আল্লাহ হুকুম যখন কখন আছে এটা বলা যায় না। ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আমরা কিন্তু খুব বিব্রতকর অবস্থায় আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর চকবাজারে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে এখন মাতম। কাগজে কলমে আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ। বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বিশেষজ্ঞরা, দৃশ্যমান পদক্ষেপ নেয়ার তাগিদ। এবং ডাকসু নির্বাচন সামনে বিভিন্ন প্রতিশ্রুতি ছাত্রলীগের। শিগগির ইশতেহার, সহ অবস্থান নিশ্চিতে দাবি বিরোধী সংগঠনগুলোর। নিরাপদ পরিবেশের দাবি শিক্ষার্থীদের। চকবাজারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। স্বজনের কোনো খোঁজই পাননি অনেকে। মরদেহ পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন তারা। এখন পর্যন্ত 40 জনের লাশ শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। ঢাকা মেডিকেলের মর্গের এক পাশে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছিলেন আফরোজার বাবা। তখনও তিনি জানেন না তার জামাতা বেঁচে নেই। 1 মাস আগেই বিয়ে হয় তার মেয়ের। জামাই এমন, মেয়ের বাসুর মানে উত্তরায়, ওরা দুজনে দোকানে ছিল, ওইখানে দুজনে দগ্ধ হয়ে গেছে। জুতার ব্যবসায়ী মোশাররফ হোসেন বাবুল বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চুরিহাট্টায় যানজটে আটকে যায় তার রিকশা। এরপর হঠাৎ বিস্ফোরণ। বেঁচে যাওয়া বন্ধু সাইফুল ইসলাম মর্গে আসেন বাবুলের মরদেহের খোঁজে। লাশ শনাক্তের পর ভেঙে পড়েন কান্নায়। আমরা দুজন রিক্সায় ছিলাম, তো হঠাৎ করে একদম 1 সেকেন্ডের ভিতরে একটা বিকট শব্দের পরে একদম অনেক দাউ দাউ করে 2 মানুষ সমান আগুন হয়ে গেছে পুরো এলাকা। অনেকের ভাগ্যে প্রিয়জনের মরদেহও জোটেনি। এক ডেকোরেটরের দোকানে থাকা জুম্মন হোসেনের কোনো খোঁজ পাননি তার স্বজনেরা। আমরা এখনো খুঁজে পাইনি। অন্য হাসপাতালেও গেছি, মিটফোর্টে গেছি, এখানেও আসছি, এখানে যত বডি আছে দেখছি। দমবন্ধ দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার দুপুর 2টা থেকে শুরু হয় মরদেহ হস্তান্তর প্রক্রিয়া। পরিচয় না পাওয়া মরদেহগুলোর শনাক্তের জন্য পরিবারের সদস্যদের রোববার সকালে সিআইডি অফিসে যোগাযোগের অনুরোধ করেছেন ডিএমসির ফরেনসিক বিভাগ। রবিবার সকাল 9টা থেকে আপনারা মালিবাগ সিআইডি অফিসে গিয়ে আপনাদের রক্ত অথবা স্যালাইভা দিয়ে আসবেন। যত তাড়াতাড়ি দিবেন অত তাড়াতাড়ি আপনাদের আত্মীয় স্বজন শনাক্ত হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় নিহতদের ক্ষতিপূরণের আশ্বাসের পাশাপাশি আহতদের সব ধরনের চিকিৎসার সুব্যবস্থার কথা জানান তিনি। প্লাস্টিক সার্জারিও অনেকের লাগবে, এই কাজগুলো তো সরকার করবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, যতটুকু যা প্রয়োজন এই সেবার জন্য, এই চিকিৎসার জন্য, সেটা আমরা করে যাব। এর আগে বিকেল 4:30টায় বার্ন ইউনিটে আসেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি। মরদেহ শনাক্তে সব ধরনের সহযোগিতার পাশাপাশি কেমিক্যাল গোডাউন সরাতেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। খুব শীঘ্রই এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে কর্মপন্থা নির্ধারণ করা হবে। এদিকে শ্রম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা নিহতদের 20,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অগ্নিঝড় থেমেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। রাজধানীর চকবাজারে আগুনের পর পুরো এলাকা এখন যেন মৃত্যুপুরী। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ।
জীবন ধারণের জন্য অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন আত্মীয়স্বজনের বাসায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগুন নিভে গেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। চকবাজারের যে জায়গাটি আগুনে ঝলসে গেছে তার আশেপাশের অন্তত 4টি মহল্লা এখন যেন মৃত্যুপুরী। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ অভাবে ভুগছে হাজার বিশেক মানুষ। নেই গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ। খাবেন কি আর ঘুমাবেন কোথায়, এ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের। কিভাবে মানুষ তো গ্যাস নেই, মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে? আল্লাহ হুকুম যখন কখন আছে এটা বলা যায় না। ওরা বলতে 4-5 দিন লাগতে পারে। ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আমরা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় আছি। আমাদের মনে হয় যেহেতু আগুন এখন নিভে গেছে, এখন আগুনের কোনো সমস্যা নাই। আমার মনে হয় পানি এবং গ্যাস এবং বিদ্যুৎটা মানে সংযোগ দিলে মানে সবচেয়ে উত্তম। পানি বিদ্যুৎ না থাকায় পরিবার পরিজন সহ অনেকেই চলে গেছেন অন্য এলাকার আত্মীয় স্বজনের বাসায়। কবে নাগাদ বাসযোগ্য হবে এলাকা তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। আমাদের বাসায় আপনার যারা আছে সব চলে গেছে, আশেপাশে এদিকে যারা লোকজন ছিল সব চলে গেছে এখান থেকে। কালকে রাত্রে এখান থেকে সবাই চলে গেছে, যা আত্মীয় স্বজনের বাসা চলে গেছে। যা পানি ছিল সব তো নিয়ে গেছে ওরা, ওই মধ্যে গেল। কিন্তু আমাদের এখানে এখন পানি খুব সমস্যা হতেছে, পানি উঠাইতে পারতেছি না। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার তৎপরতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর থেকে রাত অবধি এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। তবে ধ্বংসাবশেষ সরাতে নিরন্তর কাজ করছে সিটি কর্পোরেশন। 30 জনের মতো পরিচ্ছন্ন কর্মী এখানে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করব। এখন সারা রাত লাগুক আর সারাদিন লাগুক। এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এমন আকুতির পাশাপাশি মানুষগুলোর চাওয়া সরিয়ে নেওয়া হোক সব কেমিক্যাল গোডাউন। কেমিক্যাল জাতীয় গোডাউন, ফ্যাক্টরি যা থাকবে ডেফিনেটলি ওগুলো এখান থেকে সরাই দেওয়া উচিত। নিমতলী থেকে চকবাজার, লাশের মিছিলে লাশ, এরপরও শিক্ষা পায়নি বাংলাদেশ। এলাকাবাসী বলছেন আর কতকাল দেখতে হবে এমন জীবনের অপচয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চকবাজারে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ওমর। অপলা, গতকাল ঠিক এই সময়টাতে আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে আসলে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না। একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছিল, কিন্তু আজ একই সময়ে দৃশ্যপট পুরোই পাল্টে গেছে। গতকাল সন্ধ্যা থেকেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এই পুরো এলাকায় যে জঞ্জাল রয়েছে সেগুলো সরিয়ে ফেলেছেন এবং বলা যায় যে মোটামুটি 99% জঞ্জালই এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগেই সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা এখন পর্যন্ত এই যে জঞ্জালের যেগুলো সরিয়ে ফেলেছেন এবং এই জায়গাটিতে এই মুহূর্তে তারা আসলে একদম যে ফিনিশিং টাচ যেটাকে বলা হয় এবং শেষ মুহূর্তের কাজ, সেই কাজগুলো করছেন। এর পাশাপাশি এখানে যে বিভিন্ন যানবাহন যেগুলো এই আগুন লাগার ঘটনায় পুড়ে গিয়েছিল সেই যানবাহনগুলোকে এক সাইডে রাখা হয়েছে। সেগুলো কেন এখন সাইডে রাখা হয়েছে সেই প্রশ্ন আমি করেছিলাম। তারা বলছেন যে এগুলো পুলিশের জিম্মায় থাকবে এবং এগুলো মূলত এই যানবাহনগুলো এখন মামলার আলামত হিসেবেই ধরা হবে বলে আমরা ধারণা করছি। এর পাশাপাশি আপনি দেখছেন যে 4টি ভবন এখানে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটি লাল কালিতে লিখে এখানে ঝুলিয়েও দেওয়া হয়েছে। আজকে এখানে যখন ভিড় নেই এবং উদ্ধার তৎপরতার সেই ধরনের ডামাডোল নেই, তখন আমি সকালে এসে এই বিভিন্ন ভবনগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে দেখে যেটি চোখে পড়লো সেই বিষয়ে একটু বলি। সেটি হচ্ছে যে এই প্রত্যেকটি ভবন এবং দোকানের পাশেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি যে গ্যাসের লাইন, সেই গ্যাসের মিটার, সেই গ্যাসের লাইন আছে কিন্তু সেই মিটারগুলো কিন্তু সবগুলোই পুরোপুরি উড়ে গিয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র কেমিক্যালের যে উপাদান, দাহ্য পদার্থ কিংবা সিলিন্ডারের পাশাপাশি এই আগুনের যে বলা হয় যে আগুনের খোরাক, সেই আগুনের খোরাক হওয়ার মতো কিন্তু পর্যাপ্ত যে উপাদান সেগুলো এখানে ছিল। এবং আমি এখন যেই দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এগুলো একটি ফার্মেসি ছিল এবং আমি একজন স্থানীয় লোকের সাথে কথা বলছিলাম। তিনি আমাকে বলছিলেন যে এই একটি দোকান থেকেই 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং 4 বন্ধু এখানে নিয়মিত আড্ডা দিতেন। শেষ মুহূর্তে যখন উদ্ধার করা হয়, উদ্ধারের পরে আসলে সেই 4 বন্ধুর আর তেমনি তাদের মাথার খুলি ছাড়া আর কোনো তাদের যে দেহের যে আর কোনো অস্তিত্ব আসলে সেখানে পাওয়া যায়নি। এই যে যত 67 জনকে উদ্ধার করা হয়েছে এবং যাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং প্রত্যেকটি জীবনের সাথে নিশ্চয়ই অনেক অনেক
শেষ মুহূর্তের অনেক গল্প রয়েছে এবং যারা উদ্ধার হয়েছেন, যারা এখান থেকে বেঁচেছেন, তাদেরও অনেক ধরনের বেঁচে যাওয়ার অনেক গল্প রয়েছে এবং আমরা আশা করছি যে আজকে হয়তো তদন্ত দল যে গঠিত হয়েছে তারা এখানে আসবেন এবং তাদের কাছ থেকে আমরা যে তদন্তের সবশেষ অগ্রগতি সেটিও জানতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সকালের সময় আরো থাকছে। চকবাজারে অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুর ঘটনায় রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শোক, আহতদের সুস্থতা কামনা। অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে। এদের মধ্যে নিহত 9 জনের পরিচয় পাওয়া গেছে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে চলছে এখন মাতম, আর অনেকের সন্ধান এখনো না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন অনেক পরিবার। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠান তথ্য, মোহাম্মদ জামাল উদ্দিনের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সন্তান সহোদর মাসুদ রানা ও রাজু পারিবারিক সচ্ছলতা ফেরাতে রাজধানীর চকবাজারে মোবাইলের পার্টস বিক্রি, মেরামত ও ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন। পরিবার পরিজন নিয়ে থাকতেনও একই এলাকায়। বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার কথা তাদের, কিন্তু আগুনে দগ্ধ হওয়া তাদের অঙ্গার দেহ ফিরবে তা কোনোদিন ভাবতেও পারেননি স্বজনরা। এলাকাবাসী জানান, রানা ও রাজুর মতো নাটেশ্বর ইউনিয়নের অনেকেরই নিজস্ব ব্যবসা ছিল রাজধানীর চকবাজারে। কেউ বা কাজ করতেন কেমিক্যাল কারখানায়। বুধবার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন এদের মধ্যে কেউ কেউ। প্রিয়জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে প্রতিটি পরিবারে। আমার বাবার কোনো উজু নাই, আগুন দেখি সাটা ফেলে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল গো। সারা রাত্র ফোন আমরা দিতে আসি, এরা পাইতেছে না এদেরকে। এখন এরপরে চাচা একজন ছিল, এই মেডিকেলে যাই এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে। এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি। একসঙ্গে এতজনের হতাহত হওয়ার বেদনায় সমব্যথী এলাকাবাসীও। শোকের আবহ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আমাদের এলাকার প্রায় 15-20 জন পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না। আমরা তো এখানে আতঙ্কের মধ্যে আছি, কে বা মরছে কে বা আছে, আমরা এখনো পুরো নিউজ জানি না। অতি দ্রুতভাবে এদের শনাক্ত করে আমাদের দেশে এই লোকগুলা পাঠিয়ে দেওয়া হোক। এদিকে হতাহতদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের মতো নিখোঁজ রয়েছে, তার মধ্যে আমি 7 জনকে শনাক্ত করতে পেরেছি। সরকারের কাছে আমি সাহায্যের আবেদন করছি, আমার এসব পরিবারগুলো যাতে ভবিষ্যতে ক্ষতিপূরণ পায়। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হেলাল, বটতলী গ্রামের শাহাদাত হোসেন হীরা, পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী হোসেন, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির উদ্দিন, বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কোম্পানিগঞ্জের চর এলাহি গ্রামের জসিম উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গোডাউন সরিয়ে নেয়ার জোর সুপারিশ ছিল, কিন্তু তা এখনো কাগজে কলমে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন করে তদন্ত কমিটি নয়, সরকারের উচিত নিমতলী ট্র্যাজেডির 8 বছর পর যাদের অবহেলায় এবার চকবাজারে একই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। দৃশ্যটি এখন থেকে ঠিক 8 বছর আগের পুরান ঢাকার নিমতলীর রাসায়নিকের গুদামের আগুন সেদিন কেড়ে নিয়েছিল 124টি তাজা প্রাণ। বিস্ময় ভরে পুরো জাতি সেদিন প্রত্যক্ষ করেছিল মুহূর্তেই কিভাবে জনবহুল এই এলাকাটি পরিণত হয়েছিল অভিশপ্ত মৃত্যুপুরীতে। ঘটনার পর বেশ কিছুদিন পুরো দেশ জুড়ে ছিল আলোচনা সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছিল একাধিক তদন্ত কমিটি। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন ও কারখানা অপসারণ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে কিছুদিন পর প্রতিবেদন দেয় কমিটি। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পেরিয়ে গেছে 8 বছর, যা আজও দেখেনি আলোর মুখ। ফলাফল আরেকটি নিমতলী, সারি সারি লাশ আর স্বজনহারাদের বুক ফাটা আর্তনাদ। সঙ্গে রাষ্ট্রের সেই পুরনো রূপ, তদন্ত কমিটি গঠন, কিছু ক্ষতিপূরণ আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিশ্লেষকদের প্রশ্ন, এভাবে আর কতদিন? আমাদের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, নিষ্ক্রিয়তা আমাদেরকে এমন জায়গায় ঠেলে দিয়েছে, আমরা এখন আর কাউকে দোষারোপ করার সুযোগ আর পাচ্ছি না। আসলে আমরা কি চিৎকারই করে যাবো না? সত্যিকার অর্থে মানুষের মৃত্যুকে, মানুষের জীবনকে মূল্যায়ন করে এই মৃত্যুর মিছিলকে বন্ধ করার সচেষ্ট হব। এই সরকারের আমলে এর চেয়ে বড় দুর্ঘটনার
তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে তুমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছো, তাহলে তোমার এই তথ্য আমি কেন বিশ্বাস করব? মুখ বন্ধ করার জন্য এই তথ্যটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সীমাহীন অবহেলা আর গুটি কয়েক মুনাফা লোভীদের লালসার কারণে এমন মৃত্যুর মিছিল কমছে না উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে পরিকল্পনা নয়, প্রয়োজন বাস্তবায়ন। 10 বছর ধরে আমাদের অকর্মণ্যতা, আমরা জানি কি করতে হবে, আমরা জানি কোথায় সমস্যা, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দৃঢ়ভাবে ব্যর্থ হলাম, তাহলে মেনে নেওয়া বড়ই কষ্টকর। নিমতলিতে যে কারণে দুর্ঘটনা ঘটেছিল এবং তার আলোকে যে সুপারিশগুলি করা হয়েছিল, কাদের দায়িত্ব ছিল তাদের এইগুলি বাস্তবায়ন করার জন্য, এই মানুষগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে নেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের তালিকার 2 নম্বরে থাকা এই শহরের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। ঝিনাইদহে আমের মুকুলে ভরে উঠেছে বাগান, পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা। আদর্শিক দ্বন্দ্ব আর রাজনৈতিক ভিন্নমত থাকলেও শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে একমত ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচন সামনে রেখে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রতিশ্রুতি ছাত্রলীগের। সহাবস্থানের ভিত্তিতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির তাগিদ বিরোধী সংগঠনগুলোর। আর সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে ডাকসু নেতৃত্ব। ইকরাম হোসেনের রিপোর্ট। মধুর ক্যান্টিনের সামনে চোখে পড়বে ছাত্রলীগের বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত বিশাল ব্যানার। মাদকমুক্ত ক্যাম্পাসের কথা বলছে সংগঠনটি। মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট নির্মাণ, সান্ধ্যকালীন কোর্স নিয়ন্ত্রণ সহ নানা পরিকল্পনা রয়েছে ছাত্রলীগের। ছাত্রলীগের কাছে প্রত্যাশা বেশি, আর আমি মনে করি ডাকসুতে ছাত্রলীগ নির্বাচিত হলে তাহলে ছাত্রলীগের কাজটা আরো বেশি প্রশাসনিকভাবে তারা আরো বেশি সহায়তা পাবে। সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর মূল দাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ। ছাত্রদল চায় সহাবস্থান, আর কোটা আন্দোলনকারীদের দাবি নিরাপদ ক্যাম্পাস। সংগঠনগুলোর ইশতেহারেও স্থান পাবে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস গড়ার মতো বিষয়গুলো। হলগুলোতে যে দখলদারিত্ব এবং সন্ত্রাসের বাস্তবতা রয়েছে, সন্ত্রাস দখলদারিত্বের সেই বাস্তবতাকে আমরা নির্মূল করতে চাইব। মেধার এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে হলের সিট বন্টন নিয়মিত করে সেটিকে আমরা নিশ্চিত করতে চাইব। তবে আধুনিক লাইব্রেরি নির্মাণ, ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, খাবারের মান বৃদ্ধি ও আবাসন সমস্যা সমাধান সহ বেশ কিছু বিষয়ে একমত সবগুলো সংগঠন। ডাকসু নির্বাচন সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করছে সবগুলো ছাত্র সংগঠন, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যার অন্ত নেই, সময় এসেছে সেগুলো নিয়ে সোচ্চার হওয়ার। বিভিন্ন ধরনের হলে সমস্যা, খাবার দাবারের সমস্যা। আপনি যাচ্ছেন, আপনার ব্যাগ ধরে টান দিচ্ছে। একটা ক্যাম্পাসের মধ্যে কেন এরকম হবে? কেন আমরা ইনসিকিউরিটি ফিল করব? আমরা তো এটা চাই না। আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা সবকিছু সুষ্ঠু চাই। যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের অনেক প্রবলেম আছে, সেগুলো আমি তুলে ধরব। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচন সামনে রেখে শিগগিরই আনুষ্ঠানিকভাবে যার যার ইশতেহার তুলে ধরবে ছাত্র সংগঠনগুলো। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে মুকুলে মুকুলে ভরে গেছে আমের বাগান। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করছেন চাষিরা। কৃষি কর্মকর্তা বলছেন, ভালো ফলনে বাগান মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বাগান জুড়ে মৌ মৌ গন্ধ, মুকুলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। ল্যাংড়া, ফজলি, আম্রপালি ও হিমসাগর সহ নানা জাতের আমের গাছ রয়েছে ঝিনাইদহের বাগানে। পোকামাকড় ও রোগবালাই ঠেকাতে চলছে বাড়তি পরিচর্যা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। ফার্স্টে গুঁড়া রিঙ্কো সার দেওয়া হয়েছে, রিঙ্কো সার দেওয়ার পরে আবার সেচ দেওয়া হয়েছে, সেচ দেওয়ার পরে এইসব পরিচর্যা চলছে। এই বছর আম চাষের জন্য খুবই উপযোগী, কুয়াশাও নাই, বৃষ্টিও নাই। তবে আশা করা যাচ্ছে যে আমের ফলন আশাব্যঞ্জক হবে। মুকুলের যে ভাব দেখছি আর গাছের যে পরিমাণটা দেখছি, তাতে গত বছর থেকে টাকা দামটা ভালো পালে টাকা বেশি হবে। আমরা সরকারের কাছে একটা জিনিস আসছি, আমরা একটু রপ্তানি করার জন্য। যদি আমরা রপ্তানি হয়, তাহলে আমরা যেভাবে খাটনি করে যে উৎপাদন করছি, তাতে আমরা মনে হয় কৃষকরা লাভবান হব। মুকুল ধরে রাখতে আম চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বাগানের যেসব শুকনো ডালপালা আছে সেগুলোকে ফেলে দিয়ে সেখানে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক যেন স্প্রে করে। এর ফলে এই গাছের পোকা এবং পরবর্তীতে ছত্রাকের যে আক্রমণ, সেটা একেবারে নির্মূল করা সম্ভব হবে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় এবছর 2550 হেক্টর বাগানে আমের আবাদ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ।
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো শোক বার্তায় জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুনে হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনার পাশাপাশি অগ্নিদগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। শোক জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার শোকবার্তায় বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রবাসীও শোকাহত। এছাড়া আহতদের সুস্থতা কামনা করে টুইটারে শোক জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চকবাজারে অগ্নিকাণ্ডে উদ্ধার ৬৭ লাশের ৪৫টি শনাক্ত, স্বজনের কাছে হস্তান্তর নিখোঁজ অনেকে। রোববার সিআইডি কার্যালয়ে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা। পুরান ঢাকার চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ। পুরো এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে এলাকাবাসী, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। রাজধানীর চকবাজারে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে এখন মাতম। এবং কাগজের কলমে আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ। বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বিশেষজ্ঞরা, দৃশ্যমান পদক্ষেপ নেয়ার তাগিদ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।